নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইন্দিরা গান্ধী সম্বন্ধে কিছু কথা শোনাচ্ছি, আপনারা শুনতে থাকুন। শ্রীমতী ইন্দিরা গান্ধী নিজের হাতে লেখা জীবনী নেই। যদি তিনি কখনো লিখতেন তবে বোধহয় শুরু করতেন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। ছোট্ট ইন্দুকে লেখা তার পাপুর চিঠি, যা দূর থেকে কারান্তরালে বসে ছোট্ট মেয়েটিকে বড় হতে সাহায্য করেছে, যা পৃথিবীকে এনে দিয়েছে ছোট মেয়েটির কাছে, গড়ে তুলেছে দেশের প্রতি একাত্মবোধ, দরদ এবং সাজাত্য। অন্য ইন্দুর মনে, যা প্রকৃতিকে শুধু ভালোবাসাতে শেখায়নি, এক হয়ে যেতে শিখিয়েছে। ইন্দিরা গান্ধীর পরবর্তী জীবন বিশ্লেষণ করলে দেখা যাবে যে দূর থেকে তার বাবা যে বনেদ গড়তে চেয়েছেন, কত শক্ত এই বুনিয়াদ। তাই ইন্দিরা হতে পেরেছিলেন ভারত আত্মা, ভারতের মাতা। তিনি রাজেশ্বরী সেই মূর্তি, আর অন্তরের ভিতরে এক নিঃসঙ্গ অভিমানী মেয়ে। নিঃসঙ্গ বাবাকে ছেড়ে একদিনও তিনি দূরে যেতে পারেননি স্বনির্বাচিত স্বামীর সঙ্গে ভালোভাবে ঘর করতে। সুগৃহিণী ইন্দিরা নিজের হাতে ভালোবাসার ছোট্ট নীড়টিকে গড়ে তুলতে সুযোগ পাননি নিজের স্বামীর সন্তানদের ঘিরে। স্বামী বলেছেন, বাবাকে ছাড়ো, আমার সঙ্গে চলে এসো। ইন্দিরা বলছেন, মা নেই, বাবার বৃদ্ধ বয়সে নিজের কেউ নেই, কি করে বাবাকে একা রেখে চলে যাব? আমি ছাড়া বাবার তো আর কেউ নেই। একদিকে স্বামী স্ত্রীর প্রেম, ভালোবাসা, দায়িত্ব, আর একদিকে নিঃসঙ্গ একাকী বৃদ্ধ পিতার প্রতি তার দায়িত্ব ইন্দিরার বিবাহিত জীবনকে বঞ্চিত করেছে। যতদিন বাবাকে আঁকড়ে ধরেছেন, তত ফিরোজ ইন্দিরার বাবার উপর খেপ্পা হয়েছেন। লোকসভার কক্ষে সুবক্তা, সুপণ্ডিত, পার্লামেন্টের কেতাদুরস্ত, কিন্তু তার আগুন ছড়ানো জিহায় ক্ষুরধারায় পণ্ডিতজিকে আক্রমণ এবং ফিরোজকে ঘিরে তখনকার দিনে পার্লামেন্টের নামকরা কজন ফিরোজ গান্ধীর আক্রমণাত্মক কার্যকলাপ সেই যুগের পার্লামেন্টের জীবনে এক ইতিহাস। যত ফিরোজ পণ্ডিতজিকে আক্রমণ করেছেন, ততখানি বিরক্তি উষ্ণতাই ইন্দিরার কাছে প্রকাশ করেছেন পণ্ডিতজি। একদিকে বাবা, একদিকে স্বামী, নিরুপায় ইন্দিরা গোপনে চোখের জল ফেলেছেন। স্বামীর উপর অভিমানে ফুলে ফুলে উঠেছেন। কেন বুঝছো না আমার মন? বাবাকে ফেলে আমি যাই কি করে? কেন তুমি এমন করছো? রেগে অভিমানে ফিরোজ দূরে সরে গিয়েছেন, বুঝতে চাননি। ফিরোজ গান্ধীর মৃত্যুর খবর পেয়ে ছুটে গিয়েছি গান্ধীর কাছে ত্রিমূর্তি ভবনে। গিয়ে দেখি একা একা কাঁদছেন, তার শাড়ি পাড় ছিঁড়ছেন। আমি গিয়ে জড়িয়ে ধরছি, কাপড় টেনে নিয়েছি হাত থেকে। কি করছো দিদি? তোমার সন্তান রয়েছে, বৃদ্ধ বাবা রয়েছে, তাদের কথা ভাবো। তিনি অঝরে কেঁদে বলছেন, সারা জীবনেই তো আমি বাবার কথা ভেবেছি, ওখানে আমার মনটা বুঝলো না, ও কেন আমার মনটা বুঝলো না? হাসপাতালে কদিন ফিরোজের পাশে ইন্দিরার দিন রাত থেকেছেন। ফিরোজ শেষটায় বুঝেছিলেন, কিন্তু তখন বড় দেরি হয়ে গেছে। নিষ্ঠুর নিয়তি তখন ফিরোজ ইন্দিরার সেই মিলনকে দীর্ঘস্থায়ী করতে দেয়নি। নিষ্ঠুর আঘাত দিয়ে ফিরোজ অকালে টেনে নিয়ে গেছে। বারবার আত্মীয়দের কেউ কেউ আঘাত দিয়েছেন ইন্দিরাকে। প্রয়াত প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর অকস্মাৎ এবং মর্মান্তিক ও নির্দয় হত্যাকে কোটি কোটি ভারতবাসীর সঙ্গমে যে শুধু ক্ষুব্ধ এবং মর্মাহত হয়েছি তা নয়, মনে মনে ক্রোধেরও সঞ্চার হচ্ছে। এই ক্রোধের বিনা কারণ নয়, বা কেবলমাত্র আবেগ সর্বস্ব নয়। এই ক্রোধ এই জন্যেই যে ভগবান বুদ্ধদেব, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ ও গুরু নানকের দেশেই এই রকম নিষ্ঠুর হত্যা সম্ভবপর হয়েছে, যা স্বপ্নেও ভাবতে পারেননি, এবং সেই ঘটনার কোনো ব্যাখ্যা আমার জানা নেই। বিভৎস ঘাতকের গুলিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর জীবনাবসানে বিচলিত হয়ে কয়েকটি ব্যক্তিগত চিন্তা এখানে ব্যক্ত করছি। ইন্দিরা গান্ধীর ৬৭তম জন্মদিন থেকে ৩ সপ্তাহেরও কম আগে তার নিজ গৃহে প্রাঙ্গণে তার নিরাপত্তা রক্ষাকারীদের
কর্দজ ও কৃতঘ্ন হাতে তার মৃত্যু হলো। একেবারে কাছ থেকে ঝাঁকে ঝাঁকে গুলির আঘাতে তার ক্ষীণ দেহ বিদীর্ণ হয়ে গেল। এমন একটি প্রাণ নির্বাপিত হলো যার দীপ্তি কখনো সহজে ম্লান হবে না। মাঝে মাঝে সেই জীবনের জ্যোতি ছায়াচ্ছন্ন হলেও তা অনির্বাণ থাকবে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই আঘাত ছিল বিনা মেঘে বজ্রপাতের মতোই আকস্মিক ও অপ্রত্যাশিত। কিন্তু সন্দেহ নেই যে বহুদিন ধরে এই দুষ্কর্মের প্রস্তুতি চলেছিল। বিদেশের যেসব শক্তি আজও পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতাকে মার্জনা করতে পারেনি, তাদেরই আনুকূল্যে পুষ্ট হয়ে বিশ্বাসঘাতক দুর্বৃত্তেরাই বহু দিন ধরে এবং আজও প্রবৃত্ত রয়েছে ভারতকে বিভক্ত আর খণ্ডিত করে তার সত্তাকে বিনষ্ট করার প্রয়াসে। এটা তো স্পষ্ট ইন্দিরার হত্যার পিছনে আছে এক ভয়ঙ্কর অথচ প্রচুর কৌশল ও সংগতিপূর্ণ ষড়যন্ত্রের ভূমিকা। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চেনার সুযোগ হয়েছিল নানারকমভাবে। সামান্য একজন চিকিৎসক ছিলেন যে ভোলানাথ চক্রবর্তী। উনি বলছেন যে ওনার সম্বন্ধে যে তাকে আমি বহুদিন ধরেই চিনতাম। তার প্রয়াণের পর এই লেখার আমি তার সঙ্গে কোথায় কি কথা বলেছি, উনি আমাকে কি বলেছেন তা বলার থেকে তার সম্পর্কে আমার ধারণার কথা বরং বলি। আমি মনে করি উনি ছিলেন একজন কোমল হৃদয়ের, একজন নির্ভেজাল ভারতীয় ভদ্রমহিলা। রাজনীতিক হিসাবে সকলেই ওর সম্পর্কে ধারণা উনি ছিলেন ভীষণ কঠোর, হৃদয়হীনা, সব সময় বিরোধীদের বিরুদ্ধে খড়গহস্ত। আসলে ইন্দিরার চরিত্র ছিল ঠিক তার উল্টো। আমার মনে হয় রাজনৈতিক ইন্দিরার বিরাট ব্যক্তিত্ব আড়ালে তার কোমল মন, সহৃদয়তা, পর দুঃখ কাতরতা, মাতৃহৃদয়তার পরিচয় ঢাকা পড়ে গিয়েছিল। সকলেই প্রায় প্রধানমন্ত্রী ও রাজনৈতিক ইন্দিরার পরিচয়টাই পেতেন, অন্য দিকটা তেমনভাবে জানতে পারতেন না। ইন্দিরার ভেতরটা আবার বলছি ছিল মা বোনের মতো। অজস্র ঘটনার পরিচয় পেয়েছি তার স্নেহ, মমতা, ভালোবাসা, পর দুঃখ কাতরতার। সারা দেশের কত সাধারণ মানুষের আবেদন যে তিনি বিচলিত হতেন, সাহায্যের জন্য ব্যাকুল হতেন, তার শেষ নেই। সমাজতান্ত্রিক আদর্শকে উপলব্ধি করার পথে ইন্দিরার কতটা সাফল্য অর্জন করেছিলেন সে কথা হয়তো এই মুহূর্তেই বিচার করা সম্ভব নয়। কিন্তু এই প্রসঙ্গ একটি কথা রাজনৈতিক দল মত নির্বিশেষে হয়তো সকলেই মেনে নেবেন, তা হলো এই যে ইন্দিরাই সম্ভবত কংগ্রেসের প্রথম নেতা। তিনি সমাজতান্ত্রিক লক্ষ্যে উপনীত হওয়ার জন্য সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী ও প্রাণান্তকর সংগ্রাম লিপ্ত হয়েছিলেন। সেই সংগ্রামের ক্ষত, লাঞ্ছনা এবং সাফল্যই তার কীর্তি, তার গৌরব। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করলাম।